তিন দফা দাবিতে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। বুধবার দুপুর 2:45 নাগাদ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ঘটনা ঘটে। এরপর শিক্ষার্থীরা সেখান থেকে সরে আসেন। এদিকে প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারীদের দাবির যৌক্তিকতা যাচাই ও সুপারিশ প্রণয়নের জন্য সরকারের গঠিত কমিটি প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে সংবাদ সম্মেলনে শিক্ষার্থী প্রতিনিধি জুবাই আহমেদ একথা জানান। পুলিশ বলেছে, ছাত্ররা মারমুখী থাকায় তাদের নিবৃত্ত করতে শক্তি প্রয়োগ করতে বাধ্য হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ব্লকেট ভেঙে টেকে এখানে আমাদের যা আছে ভিতরে ঢোকা যায়, একেবারে মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবন অবধি চলে যায়। এরপরে আমরা ওখানে বাধা দিয়ে ওখান থেকে আমরা আস্তে আস্তে ডিসপাস করা শুরু করি। আমরা পানি ওয়াটার কারণ মারি। আমাদেরও অনেকেই ব্যাপক তারা এগ্রেসিভ ছিল, প্রচুর ঢিল মারছে। আমাদের এই যে হাতটা দেখলেন, আমাদের আসলে অবস্থা খুব খারাপ। আমাদের হচ্ছে মানে সামনে যেহেতু ছিলাম, তারা কিন্তু মারছে এবং আমাদের কয়েকজন গুরুতর আহত। এখন তারপরেও তারা হচ্ছে এখানে এই অবস্থা আছে। এটা কিন্তু একটা সেটেল একটা ইস্যু ছিল। ফজলুল কবির খান, জনাব আদিলুর রহমান এবং সৈয়দা রিজওয়ানা হাসানকে আজকে এসে এর নিশ্চয়তা প্রদান করতে হবে। রোকন ভাইয়ের উপর হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং চাকরি থেকে বহিষ্কার করতে হবে। যেসব পুলিশ এই নেককারজনক হামলার সাথে জড়িত তাদের বহিষ্কার করতে হবে। আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের ঘটনাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ভিসি অধ্যাপক ডক্টর আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। সন্ধ্যায় শাহবাগ মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন। আমরা মনে করি এই সভ্য সমাজে পুলিশের এই আচরণ কোনোভাবেই বরদাস্ত করা যায় না। তাই আমাদের দাবি, যথাযথ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের অতি সত্বর বিচারের সম্মুখীন করতে হবে। এই মুহূর্তে আসার আগ পর্যন্ত দুইজন উপদেষ্টা রেল ভবনে ছাত্রদের সাথে কথা বলার জন্য, তাদের প্রতিনিধিদের সাথে কথা বলার জন্য অপেক্ষা করছেন। তাদেরকে আমরা অনুরোধ করেছি ছাত্রদের সাথে যথাযথভাবে বসে এটার সমাধান করার আশু ব্যবস্থা নেন এবং যারা এইভাবে নির্মমভাবে আমার শিক্ষার্থীদের উপর আঘাত এনেছে তাদের শাস্তির ব্যবস্থা করেন। এদিকে কোনো সমাধান ছাড়াই আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের 11 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টার বৈঠক শেষ হয়েছে। ফলে বৃহস্পতিবার আবারও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসবে সরকারের প্রতিনিধিরা। বুধবার সন্ধ্যা 7টার দিকে রাজধানী রেল ভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে 2 উপদেষ্টার এই বৈঠক শুরু হয়। জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বৈঠকে উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার পুরো কমিটি আবারও বৈঠকে বসবে জানিয়ে উপদেষ্টা ফাউজুল কবির বলেন, উদ্ভূত পরিস্থিতি সমাধানে শিক্ষার্থীদের পাশাপাশি বৈঠক হবে অংশীজন শিক্ষক এবং অন্য প্রকৌশলীদের সঙ্গে। কথায় কথায় যমুনা অভিমুখে যাত্রা অনভিপ্রেত মন্তব্য করে ফাউজুল কবির বলেন, শিক্ষার্থীদের সঙ্গে যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। এ ব্যাপারে ক্ষমা চাইবে পুলিশের প্রতিনিধি। ঢাকায় বুয়েটের শিক্ষার্থীদের 3 দফা দাবির আন্দোলনে পুলিশের হামলার অভিযোগে চট্টগ্রাম ও রাজশাহী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট ও রুয়েটের শিক্ষার্থীরা। ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া সহ 3 দাবিতে চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকায় বিক্ষোভ করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকায় বুয়েট শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদ জানান তারা। এদিকে প্রতিবাদে ফুঁসে ওঠে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। পরে বিভিন্ন হল থেকে বেরিয়ে ক্যাম্পাসে একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করে তারা। পরে মিছিলটি ক্যাম্পাস থেকে বেরিয়ে নগরীর তালাইমারি মোড়ে মহাসড়ক অবরোধ করে। আজকের এই সরকার পার্মানেন্ট সরকার না, আজকের এই সরকার আমরা বানিয়েছি, আমাদের রক্তের বিনিময়ে সরকার হয়েছে। সকল প্রশাসনকে বলতে চাই, আপনারা যদি ডিপ্লোমা সিন্ডিকেটকে স্যারো সাপোর্ট দেওয়ার কথা ভেবে থাকেন তো আপনাদের সবাইকে জবাবদিহিতার আওতায় আসতে হবে।
এদিকে প্রকৌশল শিক্ষার্থীদের 3 দফা দাবির যৌক্তিকতা পরীক্ষায় 8 সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। কমিটির সভাপতি উপদেষ্টা ফাউজুল কবির খান জানান, সমস্যা সমাধানে শিগগিরই এই কমিটি আলোচনায় বসবেন। তাই রাস্তায় আন্দোলন না করে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। শিক্ষার্থীরা চাইলে সংশ্লিষ্ট উপদেষ্টাদের সাথে কথা বলতে পারেন বলে জানান কমিটির সদস্য পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আরো জানাচ্ছেন রাকিব হাসান। 3 দফা দাবি নিয়ে প্রকৌশলী শিক্ষার্থীদের আন্দোলনের বুধবার ছিল দ্বিতীয় দিন। পূর্ব ঘোষিত মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে আন্দোলনরত শিক্ষার্থীদের। এদিকে সমস্যার সমাধানে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খানকে সভাপতি করে 8 সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে কমিটির সদস্য করা হয়েছে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম, কবির হোসেন ও তানবীর মঞ্জুরকে এবং সদস্য সচিব করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ মোজাম্মেল হককে। সচিবালয়ে নিজ দপ্তরে কমিটির সভাপতি উপদেষ্টা ফাউজুল কবির খান জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিএসসি ইঞ্জিনিয়ারদের দাবি একজন, গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদের দাবি একজন, আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবি ভিন্ন। তো আমরা তো হচ্ছে সব পক্ষকে শুনে তারপরে আমরা একটা যেটা ন্যায্য যে সমাধান সেই সমাধান করব। আন্দোলনকারীরা চাইলে সংশ্লিষ্ট উপদেষ্টার সাথে কথা বলতে পারবেন বলে জানান কমিটির সদস্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তারা যারা আন্দোলন করছে তাদের একটা প্রতিনিধি দল চাইলে আমাদের সাথে দেখা করতে পারে। দেখা করলে আমরা তাদেরকে বলবো যে আমরা তাদের সমস্যা নিয়ে বসবো, তাদের সবার দাবিগুলো শুনে যেটা আমাদের বিবেচনায় ন্যায্য এবং যৌক্তিক মনে হয় আমরা সেরকম একটা সিদ্ধান্ত দেব। এদিকে প্রকৌশলী শিক্ষার্থীদের দাবির বিষয়ে এখনো সরকারের কাছে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি জানিয়ে জনপ্রশাসন সচিব বলেন, যথাযথ প্রক্রিয়ায় দাবি দেওয়া পেশ করলে সমাধান সম্ভব। এই ইস্যুটা সমাধানযোগ্য, একটু আলোচনার দরকার, এর জায়গা মতো প্রস্তাবটা আসতে হবে। আপনি এটা রাস্তায় সমাধান হবে না, এটার সমাধান হবে হলো কনসার্ন মিনিস্ট্রি এবং আমাদের হাইয়েস্ট একটা বডি আছে, এটাকে বলা হয় সচিব কমিটি। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। নিত্য নতুন দাবি তুলে কয়েকটি রাজনৈতিক মহল নির্বাচন বানচাল করতে চায় বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচিত সরকার আসতে যত দেরি হবে তত বেশি ফায়দা লুটবে সুবিধাবাদীরা। জাতীয় প্রেসক্লাবে কাজী জাফর আহমেদের 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ। আমাদের সেই প্রিয় নেতা কাজী জাফর আহমেদ। সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতার আন্দোলনকে পুঁজি করে ফায়দা নিতে চায় একটি গোষ্ঠী। আমরা দেখেছি যখন একটা পরিবর্তন হয় সেই পরিবর্তনগুলোর সুযোগ নিয়ে নেয় অন্যরা, এবং যত দেরি হয় গণতন্ত্রের প্রত্যাবর্তনের নির্বাচনের তত সেই সুবিধা বেড়ে যায়। 11 তো তাদের বক্তব্য ছিল যে নির্বাচন ইলেকশন দেবে কেয়ারটেকার গভর্নমেন্ট, 2 বছর থাকলো, 2 বছর থেকে লাভ কি করলো, ফ্যাসিস্টের একটা ক্ষমতা তুলে দিল, আওয়ামী লীগের হাতে ক্ষমতা তুলে দিল, যার ভোগান্তি আমাদেরকে পোহাতে হলো 15 বছর 16 বছর। তিনি বলেন, সুবিধা নিতে নির্বাচন যাতে না হয় সে ষড়যন্ত্র করা হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে আজকে কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলে চলেছে। এমন এমন দাবি তুলছে যে আসলে বাংলাদেশের মানুষেরা পরিচিতই না। সংস্কার শব্দের সঙ্গে আমাদের সাধারণ মানুষ পরিচিত না, একদম মানুষের মানুষ, তারপরে তো সেটা আমরা কিন্তু সংখ্যানুপাতিক ভোট প্রতিনিধিত্ব এটা বুঝতে সময় লাগে, এটা বোঝানো কঠিন। সুবিধাবাদীদের কারণে দেশে হতাশার বাতাস বইছে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি কোনোদিন রাজনীতিতে আপনার ডিপ্রেস ফিল করিনি, হতাশ হইনি। ইদানিং মাঝে মাঝে আমার কাছে আপনার হতাশার ছায়া ঘোরাঘুরি করে, যেদিকে তাকাই দেখি আর বেশিরভাগ মানুষই আপনার নষ্ট হয়ে গেছে। আজকে বাংলাদেশকে বাঁচানোর জন্য আমাদের সকলের এগিয়ে আসা দরকার।
সবাইকে ধন্যবাদ। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সূচনা বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 আসামির বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণের জন্য আগামীকাল দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। SM আরিফের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় বিচারের আনুষ্ঠানিকতা। এদিন আবু সাইদকে গুলি করার 2টি ভিডিও ফুটেজ দেখানো হয় আদালতে। পরে প্রথম সাক্ষ্য গ্রহণের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ। বাংলাদেশের জনগণ সেটা দেখবেন, দুনিয়ার মানুষ সেটা দেখবেন। এখানে এতটা শক্ত এভিডেন্স আছে, এত সুশৃঙ্খল প্রমাণ আছে যে একটা প্রমাণ আরেকটা প্রমাণকে আরও সুদৃঢ় করেছে। এই প্রমাণ শৃঙ্খলের মাধ্যমে অকাট্য রূপে আমরা প্রমাণ করতে সক্ষম হব যে এই অপরাধীরা গত বছর জুলাই আগস্টে সারা দেশব্যাপী যে মানবতা বিরোধী অপরাধ করেছিল সেই অপরাধের বিচার এবং শাস্তি যে তাদের প্রাপ্য সেটা আমরা আদালতের কাছে প্রমাণ করব। দ্রুততম সময়ের মধ্যে সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিচার কাজ শেষ করার প্রত্যাশা চিফ প্রসিকিউটরের। সেই আইকনিক ঘটনার বিচারের মাধ্যমে জাতির প্রতি আমাদের যে দায়বদ্ধতা, জাতির প্রতি আমাদের যে অঙ্গীকার, সেটা আমরা বাস্তবায়ন করার ধাপে প্রবেশ করেছি। ইনশাল্লাহ আগামীতে কন্টিনিউয়াসলি এই বিচার কার্য চলবে। দ্রুততম সময়ের মধ্যে সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করার মধ্য দিয়ে এই বিচারের আমরা শুভ সমাপ্তির দিকে যেতে পারব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 2024 সালের 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আবু সাইদ। SM আরিফ, মাই টিভি, ঢাকা। রাজধানীর খিলক্ষেতে রেলের সীমানায় উচ্ছেদ হওয়া একটি মন্দির এবং 2টি মসজিদের জন্য জমি বরাদ্দ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। দুপুরে রেল ভবনে মন্দির ও মসজিদ সংশ্লিষ্টদের কাছে জমির কাগজ বুঝিয়ে দেওয়া হয়। পরে প্লেস সচিব সাংবাদিকদের সাথে আলাপকালে জানান, চট্টগ্রামের চন্দ্রনাথ মন্দির নিয়ে একটি মহল গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছে, কিন্তু কেউ ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে বরদাস্ত করা হবে না। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। রাজধানীতে সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থান বজায় রাখার এক অনন্য নজির স্থাপন করল বাংলাদেশ রেলওয়ে। ঢাকার জোয়ার সাহারা মৌজার খিলক্ষেত এলাকার 2টি মসজিদ এবং একটি মন্দিরের জন্য জমি বরাদ্দ দিয়েছে তারা। ইতিহাসে প্রথমবারের মতো রেলওয়ে তাদের নিজস্ব নিয়মের বাইরে গিয়ে এই জমি বরাদ্দ দিল। রেল ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে খিলক্ষেত রেলওয়ে জামে মসজিদ, আন-নূর জামে মসজিদ ও খিলক্ষেত সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের পরিচালনা কমিটির হাতে বরাদ্দপত্র তুলে দেওয়া হয়। ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ এই বরাদ্দপত্র হস্তান্তর করেন। অনুষ্ঠানে রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ, যারা এই সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ যে একটা শান্তির দেশ, এটা যে একটা সবাই মিলেমিশে শান্তিপূর্ণ সহানুভূতির দেশ, সেটা আমরা নিজেরা অক্ষর অক্ষরে মেনে চলব এবং কোনো রকম এটা যদি ডেভিয়েশন আমরা কোথাও দেখি, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা এর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেব। এ সময় ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেন, যারা ধর্মীয় প্রতিষ্ঠান বা উপাসনালয় অপবিত্র করতে চায় তাদের কোনো ধর্মীয় পরিচয় নেই, তারা শুধুই অপরাধী। ধর্মীয় প্রতিষ্ঠান, উপাসনালয়গুলো পবিত্রতা যারা নষ্ট করতে চায় তাদের কোনো ধর্মীয় পরিচয় নেই, তারা মূলত দুর্বৃত্ত, তারা ক্রিমিনাল। আমরা ক্রিমিনালদের কোনো প্রকার ছাড় দিতে প্রস্তুত নই। এই যে মন্দিরের জন্য, মসজিদের জন্য এই যে রেলওয়ের জমি হস্তান্তর, এটা ইতিহাসের মাইলফলক হয়ে থাকবে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, রেলের আইনে ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য জমি বরাদ্দের কোনো বিধান নেই, কিন্তু হিন্দু সম্প্রদায়ের জন্য স্থায়ীভাবে ভূমি দেওয়ার লক্ষ্যে এই আইন কিছুটা পরিবর্তন করা হয়েছে। রেলওয়ের আইনে কোথাও লেখা নাই যে আপনি ধর্মীয় কোনো প্রতিষ্ঠানের জন্য কোনো জমি বরাদ্দ দেওয়া যাবে। তো এই আইনকে সামনে রেখেই এটা কিছু চেঞ্জ করে এখন
হিন্দু ধর্মীয় ভাই বোনদের যারা খিলক্ষেতে আছেন তাদের জন্য একটা পার্মানেন্ট একটা মন্দিরের জন্য আজকে জমি দেওয়া হয়েছে। মোট 31.15% জমি এই উপাসনালয়গুলোকে দেওয়া হয়েছে। প্রতিটি প্লটের জন্য প্রতীকী মূল্য ধরা হয়েছে 1001 টাকা, যা 3টি প্লটের জন্য মোট 3003 টাকা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শকের পর্যায়ে রয়েছে ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গ। দ্বিতীয় দিনের প্রচারণায় জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনী কার্যক্রম। ডাকসুকে ঘিরে প্রার্থীরা সাধারণ শিক্ষার্থীদের কাছে তুলে ধরছেন নিজেদের অঙ্গীকার। পাশাপাশি প্রশাসনের দ্বিচারিতা, নারী প্রার্থীদের হেনস্থা, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, বিলবোর্ড ছিঁড়ে ফেলা সহ নানা অভিযোগ উঠে এসেছে। রাতেই এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন ব্যানার, বিলবোর্ড প্রচার নিষেধাজ্ঞা জারি করে এবং দুপুরে প্রক্টোরিয়াল টিমের সহায়তায় ক্যাম্পাস থেকে সকল প্রকার ব্যানার, পোস্টার সরিয়ে ফেলে কর্তৃপক্ষ। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। নিজেদের অঙ্গীকার নিয়ে পুরোদমে সরব আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রার্থীরা ছুটে যাচ্ছেন শিক্ষার্থীদের কাছে, শুনছেন শিক্ষার্থীদের প্রত্যাশা। উঠে এসেছে নারী নিরাপত্তা সহ শিক্ষার্থী বান্ধব কার্যক্রমের দাবি। আমরা চাই যে নারী নেতৃত্ব উঠে আসুক ডাকসুতে। নারীদের অর্থাৎ ক্যাম্পাসে তো অনেক প্রায় অর্ধেক নারী, তো তারা যদি উঠে আসে অবশ্যই নারীদের জন্য অনেক ভালো হবে এবং তাদের জন্য কাজ করবে। মেজর কোনো ইস্যু ছাড়া যদি এরকম অবস্থা থাকে তাহলে ইনশাল্লাহ আমরা ভালো করে একটা ডাকসু পাবো, আর সবার অংশগ্রহণে একটা সুন্দর ও মনোরম পরিবেশে একটা ডাকসু আয়োজন করা হবে। গবেষণা এবং শিক্ষার্থী বান্ধব ঢাবি গড়ে তুলতে প্রার্থীদের চোখে মুখে প্রত্যাশা পূরণের আকাঙ্ক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন অনেক শিক্ষার্থী আছে যারা অনার্স মাস্টার্সে থাকাকালীন সময়ে Q1 জার্নালে পাবলিকেশন আছে, বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে এই অপরচুনিটিগুলো দেওয়া হয় না। আমি এই অপরচুনিটিগুলো নিশ্চিত করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সাবজেক্টটা অধ্যয়ন করছেন বর্তমানে, অর্থাৎ 84টা ডিপার্টমেন্ট, 84 রকম সাবজেক্ট, তারা যাতে সেই সাবজেক্টটা পড়ে বের হয়, অর্থাৎ গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করে যাতে একটি নিশ্চিত জব পেতে পারেন। নারীরা যে প্রতিবন্ধকতার শিকার হচ্ছে এই বিষয়গুলো চিহ্নিত করে আমরা অবশ্যই সামনে আগাবো। নারীদেরকে অনিরাপদ ছেড়ে দেওয়া হচ্ছে, সে জায়গায় আমরা একত্র হয়ে কাজ করবো। এবং আমি যেহেতু একজন নারী সংগঠক হিসেবে কাজ করে যাচ্ছি, সেখানে ঢাবির এজিএস হিসেবে নির্বাচিত হয়ে কাজ করার গ্রাউন্ডে আমি আরো বেশি স্বতঃস্ফূর্ত হব। এরই মাঝেই উঠে আসে হলে মারধরের ঘটনা, বিলবোর্ড ছিঁড়ে ফেলা, এক নারী প্রার্থীকে হেনস্থার গুরুতর অভিযোগ। এছাড়া জালাল আহমেদ নামে স্বতন্ত্র এক ভিপি প্রার্থী জেলেও গিয়েছেন হত্যা চেষ্টা মামলায়। এই ডাকসুর মাধ্যমে আপনারা আপনাদের অধিকারকে প্রতিষ্ঠা করতে না পারেন, আপনারা আপনাদের প্রকৃত বন্ধুদেরকে যদি এই ডাকসুর ভিতর দিয়ে নিয়ে আসতে না পারেন, এটা কি শুধু নির্বাচন ভাইবেন না, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন। এটাকে যদি সবল করতে না পারেন, তৈরি হন কয়েক মাসের ভিতরেই আবার গেস্ট রুমে গণরুমে যাওয়ার জন্য তৈরি হন। হিজাব ফোবিয়া, ইসলাম ফোবিয়াটাই আমাদের সামনে তুলে ধরছে। আমি ভীত সন্ত্রস্ত নই, বরঞ্চ আমি এটা ভেবে উৎফুল্ল যে আমার প্রতিপক্ষ আমাকে কতটা ভীতির চোখে দেখেছে, যে আমার ছবিকেও তারা ভীতিকর হিসেবে নিয়েছে এবং সেখানে তারা আক্রমণ করেছে। মঙ্গলবার প্রচারণার প্রথম দিন বিভিন্ন প্যানেলে ব্যানার, বিলবোর্ড সম্বলিত প্রচারণা হলেও রাতেই এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন ব্যানার, বিলবোর্ড প্রচারে নিষেধাজ্ঞা জারি করে। দুপুরে প্রক্টোরিয়াল টিমের সহায়তায় ক্যাম্পাস থেকে সকল প্রকার ব্যানার, পোস্টার সরিয়ে ফেলে কর্তৃপক্ষ। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে 15 জনের আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে। এই শুনানির মধ্য দিয়ে বাদ পড়া প্রার্থীদের আপিলের নিষ্পত্তি করা হয়। সকাল 9টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের ডাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে এ শুনানি শুরু হয়ে চলে দুপুর 2টা পর্যন্ত। এর আগে সোমবার দুপুরে ডাকসু নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। যাচাই বাছাই শেষে 256 জন প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়, আর ত্রুটিপূর্ণ হিসেবে বাদ পড়ে 20 জনের মনোনয়নপত্র। দীর্ঘ 34 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন। এ লক্ষ্যে চাকসু ভবনের 2য় তলায় অনুষ্ঠিত হয়েছে নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভা। সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর মনির উদ্দিন। 1970 সালে প্রথম চাকসু নির্বাচন অনুষ্ঠিত হলেও সর্বশেষ নির্বাচন হয়েছিল 1990 সালের 8 ফেব্রুয়ারি। এরপর আর হয়নি কোনো ভোট। সভা শেষে সভাপতি জানান, আগামী 28 আগস্ট বিকেল 3টায় বাণিজ্য অনুষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। রিভিউ গ্রাউন্ডের উপর আপিল শুনানির জন্য 21 অক্টোবর দিন ধার্য করেন আদালত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে রাজনৈতিক দল ও 6 ব্যক্তির করা 4টি আবেদনের শুনানি শেষে বুধবার এ আদেশ দেওয়া হয়। এস এম আরিফের আরও একটি রিপোর্ট। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে রাজনৈতিক দল ও 6 ব্যক্তির করা 4টি আবেদনের ওপর দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি হয়। শুনানি শেষে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। প্রত্যেকের পক্ষ থেকেই আমরা একই ধরনের আর্গুমেন্ট করেছি এবং আমরা বলেছি যে জাজমেন্ট আইনের চোখে চলতে পারে না। আদালত আমাদের কথা শুনেছেন, সরকার পক্ষ শুনেছেন, শুনে শেষ পর্যন্ত ছোট্ট 2টি পয়েন্টের উপরে নির্ধারণ করেছেন। এটাই প্রথম হয়েছে যে শর্ট অর্ডার দেওয়া হয়েছে, 16 মাস পরে লং অর্ডারে শর্ট অর্ডার পরিবর্তন করে ফেলা হয়েছে, যে বেসিক স্ট্রাকচারকে ধ্বংস করে ডেমোক্রেসিকে ধ্বংস করা হয়েছে এবং বলা হয়েছে এটি নাকি অগণতান্ত্রিক সরকার। এই 90 দিনের অগণতান্ত্রিক সরকার মানতে না পারার কারণে 15 বছর স্বৈরশাসক এবং অগণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে থাকতে হয়েছে। রায় পুনর্বিবেচনা চেয়ে প্রথম আবেদন করা 5 বিশিষ্ট ব্যক্তির একজন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের প্রত্যাশা, সর্বোচ্চ আদালতে বিষয়টির যৌক্তিক সুরাহা হবে। আমরা মনে করি যে খায়রুল রায়টা, যে ত্রয়োদশ সংশোধনী মামলার যে আপিল বিভাগের রায়টা যুক্তিহীন এবং এটা গ্রহণযোগ্য নয়। তার ভিত্তিতে রিভিউ শুনানির আবেদন করেছি, এখন রিভিউ হবে এবং রিভিউর মাধ্যমে আমরা আশা করি যে প্রতিকার পাবো। নির্বাচন ও গণতন্ত্রের সকল সংশয় দূর করতে তত্ত্বাবধায়ক বাতিলের রায় দ্রুত বাতিল হওয়ার দরকার বলে জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বাংলাদেশের মানুষের আগামী দিনের নির্বাচন নিয়ে সকল প্রকার সংশয় বাদ দেওয়ার জন্য, মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য, গণতন্ত্র নিশ্চিত করার জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানের যে ফ্রাজাইল অবস্থা সেখান থেকে পুনরুদ্ধারের জন্য আমরা বলেছি ত্রয়োদশ সংশোধনীর যে রায়, এটা একটা অন্তরায়, এটা ক্যান্সারের মতো আছে, এইটা আমাদের আইনের বই থেকে বের হওয়া দরকার। 2011 সালের 10 মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে তা বাতিল করেন আপিল বিভাগ। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। বিভিন্ন আন্দোলন সংগ্রামের অগ্নিঝরা লেখক বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রেরণা বাঙালি জাতিকে করবে সবসময় উজ্জীবিত। আর তাই জাতীয় কবি কাজী নজরুলের লিখনী থেকে শিক্ষা নিয়ে শান্তির সপক্ষে অহিংস নীতি অবলম্বন জরুরি বলে মনে করেন বিশিষ্টজনেরা। সকালে 49তম মৃত্যুবার্ষিকীতে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এমন মন্তব্য করেন নজরুল অনুরাগীরা। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। বাঙালির প্রাত্যহিক জীবনে কবি নজরুলকে ভুলে থাকা অসম্ভব, তা তিনি পরিষ্কার বুঝিয়ে গেছেন তার কবিতায় ও গানে। বাংলা সাহিত্য, সমাজ ও সংস্কৃতির ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসাবে উল্লেখযোগ্য কাজী নজরুল ছিলেন বাঙালি মনীষীর তুঙ্গীয় নিদর্শন। কবি নজরুলের কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণেই তাকে আখ্যায়িত করা হয়েছে বিদ্রোহী কবি নামে, যার মূল বিষয়বস্তু ছিল মানুষের উপর মানুষের অত্যাচার, সামাজিক অনাচার এবং শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। বলবীর বল উন্নত মমশির। 49তম মৃত্যুবার্ষিকীতে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এমন অভিব্যক্তি প্রকাশ করলেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা। কবিতা এবং গানের মধ্যে সীমাবদ্ধ না, কবি নজরুল ইসলাম অনেক বড়, তার প্রবন্ধ সাহিত্য আছে, তার সিনেমা আছে, তার নাটক আছে। আমরা গর্বিত যে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। আমাদের সকল আন্দোলনে আমরা নজরুলকে পাই, আমাদের সকল সংগ্রামের সকল চেতনায় বেঁচে আছে নজরুল। যে আমাদের এই নতুন প্রজন্ম নজরুলকে অবলম্বন করেই তাদের দ্রোহের আগুন সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে। কালজয়ী এই মহান কবি ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ৭১-এর মুক্তি সংগ্রাম, সর্বশেষ ২৪-এর অভ্যুত্থানেও বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছেন সংগ্রামী চেতনায়। এমন মন্তব্য করলেন বিশিষ্টজনেরা। স্বাধীনতা সংগ্রাম, ব্রিটিশ বিরোধী সংগ্রাম, তার আগে এবং এরপরে ৯০-এর গণ আন্দোলন এবং সম্প্রতি ১ বছর আগে যে গণ অভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছে দেশে, আমাদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে যার গান এবং কবিতা মানুষকে উদ্বুদ্ধ করেছে,
আর এ সময় দেশকে সামনের দিকে এগিয়ে নিতে কবি কাজী নজরুলের সংগ্রামী আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার কথা বলেন কবি নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী। পরিপূর্ণ জীবনটা নজরুলের যেন সকলে জানতে পারে, এখনো অনেক গল্প কথা হচ্ছে, সেগুলো যেন না হয়। আর আমার আবেদন থাকবে যে কাজী নজরুলকে যেন আমরা সকলের কাছে পৌঁছে দিতে পারি। তিনি তো মানুষের কবি ছিলেন, সকল সময় মানুষকে নিয়ে পথ চলেছেন বলে আজও তিনি অত্যন্ত প্রাসঙ্গিক। বিভিন্ন আন্দোলন সংগ্রামের অগ্নিঝরা লেখক কবি কাজী নজরুল ইসলাম সাহিত্যের গোড়া থেকে শেষ পর্যন্ত দেখতে চেয়েছিলেন সমাজ পরিবর্তনের। তিনি সমাজ পরিবর্তন দেখতে না পারলেও তার প্রেরণা বাঙালি জাতিকে করবে সবসময় উজ্জীবিত। জাতীয় কবি কাজী নজরুলের লেখনী থেকে শিক্ষা নিয়ে শান্তির সপক্ষে অহিংস নীতি অবলম্বন জরুরি বলে মনে করেন তারা। দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম বাঙালি জাতীয় জীবনে সব সময় প্রাসঙ্গিক। আর তাই স্বাধীনতা মূল্যবোধ বাঙালি জাতিসত্তা টিকিয়ে রাখতে হলে বাঙালিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাছেই ফিরে যেতে হবে। কবির 49তম মৃত্যুবার্ষিকীতে কবির সমাধিতে ফুল দিতে এসে এমন অভিব্যক্তি প্রকাশ করলেন নজরুল অনুরাগীরা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। দর্শকের পর্যায়ে রয়েছে প্রবাস সংবাদ। 3 দিনের মালয়েশিয়া সফরে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশি এবং মালয়েশিয়া কমিউনিটির সাথে মতবিনিময় ও নৈশভোজে অংশগ্রহণ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের কেন্দ্রীয় সদস্য মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ এনামুল হক ও আলমগীর চৌধুরী আকাশের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। নাহিদ ইসলাম এ সফরে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, অধিকার আদায় সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার জন্য মালয়েশিয়াতে প্রবাসীদের সাথে একাধিক কর্মসূচিতে অংশ নেন। মতবিনিময় অনুষ্ঠানে নাহিদ ইসলামের সামনে মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন প্রবাসীরা। বাংলাদেশ ইয়াং অ্যাসোসিয়েশন বাহরাইনের উদ্যোগে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বাহরাইনের বুড়ি এলাকায় ডাইনামিক পুলে আয়োজিত এ সভায় অংশ নেন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা। প্রতিনিধি সাইফুল ইসলাম সাইফ জানান, বাংলাদেশ ইয়াং অ্যাসোসিয়েশন বাহরাইনের সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাজির আহমেদ। সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সজীব বজলুর রাশেদ। এছাড়া সভায় বক্তব্য রাখেন সহসভাপতি হুমায়ুন কবির, ইফরাত সাইফ, তৌহিদুল ইসলাম, জানে আলম, ফায়েজ বিন আব্দুল খালিক ও কাজী ফারুক। সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা ও কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। উপস্থিত ছিলেন আবুল হোসেন সৌরভ, হাসান রাজু, রিপন মিয়া, রায়হান, লোকমান আহমেদ, জাহাঙ্গীর আহমেদ সহ আরও অনেকে।